আসলে এটাতে অনেক গভীর জ্ঞান রয়েছে। যে কারণেই ডাক্তার কেন্ট বলেছিলেন যে, "আমি ২৫ বছর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অর্গানন পড়িয়েছি। তথাপি এখনো অর্গাননের যে সূত্রই আমি পাঠ করি তা আমার কাছে নতুন মনে হয় এবং সেই সূত্র থেকে আমি কিছু না কিছু শিখি।" তাহলে দেখেন হ্যানিম্যান পরে অ্যা ডাক্তার জেমস টাইলার কেন্ট ২৫ বছর একটা কলেজে অর্গানন পড়িয়েছেন। অর্গানন সাবজেক্টটা পড়িয়েছেন। তারপরেও ২৫ বছর পরেও যখন অর্গাননটা আবার পড়তে বসেন তখন তার কাছে নতুন মনে হয় ওই সূত্রটা এবং ওই সূত্র থেকে আরো অনেক তথ্য সে বুঝতে পারেন। তাহলে দেখেন এই অর্গাননের প্রতিটা সূত্রের মধ্যে মহাত্মা হ্যানিম্যান কত সংক্ষেপে বিস্তর আলোচনা করে গিয়েছেন। এটা না বুঝতে পারলে আমরা যারা হোমিওপ্যাথিতে আছি সফলতার মুখ কখনোই দেখতে পারবো না। কখনোই সফল হইতে পারবো না এই অর্গানন যদি না জানি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা অর্গানন জানে না তারা কখনোই সফলতার মুখ দেখবে না। কশ্চিন কালেও না। সফলতার চাবিকাঠি হচ্ছে এই অর্গাননের মধ্যে দেওয়া আছে। হোমিওপ্যাথিতে সফলতার চাবিকাঠি এই অর্গাননের মধ্যে। জ্ঞানের স্তর রয়েছে। জ্ঞান গ্রহণের জন্য ৪ টা স্তর রয়েছে। আমরা রয়েছি প্রথম স্তরে, নলেজ। প্রথম স্তরটা কি? নলেজ। এরপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা যে জানি যে আগুনে হাত পুড়ে, এটা হলো আমার জানা, জাস্ট জানা। এটা কিন্তু আমার অভিজ্ঞতা না। তাহলে আগুনে হাত পুড়ে এটা আমার কখন অভিজ্ঞতা হবে? যখন আগুনে হাত দিয়ে আমাদের হাতটা পুড়ে যাবে, তখন সেটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। তারপরে হচ্ছে বুদ্ধিমত্তা। অর্থাৎ এই আগুনটাতে হাত দিলাম, হাত পুড়লো। এই আগুনটাতে আমি ভাত রান্না করলাম, তাহলে ভাত হলো। তাহলে ২ টা জিনিস। একটায় হাত পুড়লো, ধ্বংস করলো, আরেকটা ভাত রান্না করলাম। এটা আমার খাবারের অনুসন্ধান করলো। দেখা যায় সেই পিকুলার লক্ষণটা যদি আপনি আবিষ্কার করতে পারেন, ওই পিকুলার লক্ষণ আপনি যদি রেপার্টরিতে খুঁজেন, যে রেপার্টরিতে কোন কোন ওষুধ এই পিকুলার লক্ষণটা উৎপাদন করেছে। তারপর রেপার্টরাইজিং করে একটা ওষুধে চলে আসাটা কোনো ব্যাপারই না। যখন আপনি ফাইনাল সিলেকশন করবেন যে মেডিসিনটা, সেই মেডিসিনটা ফাইনাল সিলেকশনের আগে একবার খালি একটু ম্যাট্রিমেডিকা দেখবেন। হেডিং এর একটা গাইডিং সিম্পটম বা হেডিং এর কনডেন্স ম্যাট্রিমেডিকা অথবা সুন্দর মৌলিক একটা ম্যাট্রিমেডিকা দেখে ওষুধটা প্রয়োগ করলেই সুন্দরভাবে আপনি রেজাল্ট পাবেন। চমৎকার রেজাল্ট পাবেন। তাহলে দেখেন ম্যাট্রিমেডিকার জ্ঞান আপনার খুব কমই দরকার হয়। শুরুতে, শুরুতে দরকার হচ্ছে অর্গাননের জ্ঞান। অর্গাননের জ্ঞান হলে ওষুধ নির্বাচনটা অর্থাৎ রোগী পর্যবেক্ষণটা আপনার সঠিক হবে, রেপার্টরাইজিংটা সঠিক হবে, রোগী থেকে পিকুলার লক্ষণ বের করে আনাটা আপনার সঠিক হবে, কিভাবে ওষুধ প্রয়োগ করবেন, তারপরে কিভাবে ওষুধের রিপিটেশন করবেন, কিভাবে বাধাগুলা দূর করবেন, কিভাবে ম্যাট্রিমেডিকা করবেন, কিভাবে রোগীর কৃত্রিম লক্ষণ অথবা ওষুধ কর্তৃক লক্ষণ অথবা ন্যাচারাল লক্ষণ বাছাই করবেন। এগুলো কিন্তু সব দিক নির্দেশনা অর্গাননে আছে। যেটা যখন আমরা ফার্স্টে পড়েছি ১ থেকে ১০৪ পর্যন্ত তখন কিন্তু সুন্দরভাবে এগুলা পেয়েছিলাম আমরা। এখন আবার রিপিট করছি। এই সূত্রগুলা আবার আমরা পড়ছি। তাহলে ম্যাট্রিমেডিকা আপনার কখন দরকার? অর্গাননটা বোঝা হয়েছে। তারপরে যখন ম্যাট্রিমেডিকা পড়বো তখন এটা সঠিকভাবে গ্রহণ করতে পারবো। নতুবা ম্যাট্রিমেডিকা যারাই আপনারা পড়বেন মনে হবে যে এই ওষুধটা এর এই ওষুধটাতে একই মনে হয়। এই ওষুধের সাথে এই ওষুধের কই পার্থক্য তো বুঝতে পারি না আমরা। এই ওষুধটা আমার সাথে মিলে যায় পুরোপুরি। এই ওষুধটাও তো আমার সাথে মিলে যায়। এরকম মিলে যাবে। অর্থাৎ মিসইউজ হবে। একটা বন্দুক চালাতে না জানলে বন্দুকটা আমার হাতে আসলে ওইটা মাথায় জ্ঞান থাকবে না। কখন আমার গুলি করা যাবে, কখন করা যাবে না। কখন কিভাবে গুলি করতে হবে, কিভাবে দিক নির্দেশনা পেতে হবে। এই সকল কিছু কিন্তু আমরা জানবো না। শুধুমাত্র বন্দুকটা হাতে থাকলেই। অর্থাৎ আমার কাছে জাস্ট একটা ওষুধের শিশি আছে। যে আমার কাছে একটা ওষুধ আছে। এই ওষুধটা আমি কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, কখন ব্যবহার করা যাবে না, ব্যবহার করতেছি রেজাল্ট কিরকম আসতেছে, রেসপন্স কেমন পাচ্ছি, এটা কিন্তু আমাকে এই ওষুধটা শেখাবে না। শেখাবে হচ্ছে অর্গানন। এইজন্য ওষুধ ব্যবহারের আগে হচ্ছে আমাদের নিয়ম নীতিটা জানা দরকার। ক্লাস ৬ এর বিষয়বস্তু অর্গানন অফ মেডিসিনের সূত্র ১ থেকে ৭ পর্যন্ত। আমাদের সম্মানিত স্যার যদি রেডি থাকেন আমাদের ক্লাসটি শুরু করতে পারেন, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা ও চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্গানন অফ মেডিসিন থেকে। অর্গানন অফ মেডিসিনের 1 নম্বর সূত্র থেকে আমরা শুরু করব, যেটার গুরুত্ব এর আগে আলোচনা করা হয়েছে যে এই অর্গাননের গুরুত্বটা কতটা বেশি। তো এই অর্গানন থেকেই আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করব। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা, বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষা ও চেম্বার ম্যানেজমেন্ট কোর্স, এটার শুরুতে আজকের ক্লাসটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন থেকে 1 নম্বর সূত্র থেকে শুরু করে। অর্গানন অফ মেডিসিন আমরা সকলেই জানি যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা বিধানের একদম মূল একটা বই, মূলনীতি সংক্রান্ত সংবিধান সংক্রান্ত একটা বই। এই বইয়ের মধ্যে হ্যানিম্যান হোমিওপ্যাথি সংক্রান্ত যত দিক নির্দেশনা, চিকিৎসা ক্ষেত্রে গিয়ে যত বাধার সম্মুখীন হব, কিভাবে আরোগ্য পরিচালিত হবে, সকল দিক নির্দেশনাগুলো আমাদের এই অর্গানন অফ মেডিসিন পুস্তকের মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখেছেন। এটাতে আমরা জেনেছি যে 291টা সূত্র রয়েছে। 291টা সূত্র রয়েছে, এর মধ্যে 1 থেকে শুরু করে ধারাবাহিকভাবে আমাদেরকে পড়তে হবে। সেই সুবাদে আমরা শুরু করছি 1 নম্বর সূত্র থেকে। মহাত্মা হ্যানিম্যান 1 নম্বর সূত্রে কি বলেছেন? তার মূল কথাটি হচ্ছে পীড়িতকে সুস্থ করাই চিকিৎসকের একমাত্র কাজ। অর্থাৎ চিকিৎসকের মহৎ এবং একমাত্র কাজ হচ্ছে পীড়িতকে সুস্থ করা। আরোগ্য যেহেতু একেই বলা হয়, যা বলেছেন হাই অ্যান্ড অনলি মিশন, অর্থাৎ মহান এবং একমাত্র লক্ষ্য, সেটা মহাত্মা হ্যানিম্যান এখানে মিশন শব্দটি ব্যবহার করেছেন। জব বা প্রফেশন নয়, জব বা প্রফেশন শব্দটি ব্যবহার করেননি, মিশন শব্দটি ব্যবহার করেছেন। এর মানে হলো চিকিৎসা পেশা কেবল উপার্জনের কোনো মাধ্যম নয়, এটা একটা ব্রত। হাই, এটি উচ্চতর নৈতিক দায়িত্ব। অনলি, চিকিৎসকের কাজ তাত্ত্বিক আলোচনা করা, রোগের কঠিন সব নাম দেওয়া বা কেবল ঔষধের রাসায়নিক গঠন নিয়ে পড়ে থাকা নয়। চিকিৎসকের একমাত্র সার্থকতা হচ্ছে রোগীকে সুস্থ করে তোলার মধ্যেই। টু রেস্টোর দি সিক টু হেলথ, অসুস্থকে স্বাস্থ্যের অবস্থায় ফিরিয়ে নেয়া। এখানে সিক, অসুস্থ ব্যক্তি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। মহাত্মা হ্যানিম্যান মনে করতেন যে আমরা কোনো নির্দিষ্ট রোগ বা ডিজিজের চিকিৎসা করি না, বরং অসুস্থ মানুষটির চিকিৎসা করি। অসুস্থতা মানে কেবল শরীরের কোনো অংশের বিকল হয়ে যাওয়া নয়, বরং জীবনী শক্তি বা ভাইটাল ফোর্সের বিশৃঙ্খলা। চিকিৎসকের কাজ হলো সেই বিশৃঙ্খল যে অবস্থাটা সৃষ্টি হয়েছে অসুস্থ হয়ে, সেই অবস্থাটাকে সারিয়ে পূর্বের স্বাভাবিক স্বাস্থ্যে ফিরিয়ে নেওয়া। অসুস্থ হওয়ার আগে যে স্বাভাবিক স্বাস্থ্যটা ছিল, সেই স্বাভাবিক স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে চিকিৎসক হিসেবে আমাদের একমাত্র কাজ। টু কিওর অ্যাজ ইট ইজ টার্মড, যাকে বলা হয় আরোগ্য করা। মহাত্মা হ্যানিম্যান কিওর শব্দটির উপর জোর দিয়েছেন। সাময়িকভাবে কষ্ট কমিয়ে দেওয়া বা প্যালিয়েশন, বা রোগকে চাপা দেওয়া সাপ্রেশন মানে আরোগ্য নয়। আরোগ্য মানে হলো রোগীকে ভেতর থেকে সম্পূর্ণ নির্মল ও সুস্থ করে তোলা। কেন এই 1 নম্বর সূত্রটি এত গুরুত্বপূর্ণ? মহাত্মা হ্যানিম্যানের সময় চিকিৎসকরা প্রায়ই বড় বড় বৈজ্ঞানিক থিওরি বা কাল্পনিক মতবাদ নিয়ে তর্ক করতেন, কিন্তু রোগীর কষ্টের দিকে তাদের নজর কম ছিল। এই সূত্রের মাধ্যমে মহাত্মা হ্যানিম্যান চিকিৎসকদের নিচের বিষয়গুলো থেকে দূরে থাকতে বলেছেন। অপ্রয়োজনীয় পাণ্ডিত্য প্রদর্শন। তখনকার সময়ে প্রচলন ছিল যে আমি এত বড় বড় রোগ সারিয়েছি, এত বড় ডাক্তার, এত এত ডিগ্রি রয়েছে, বিভিন্ন পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দিত। মহাত্মা হ্যানিম্যান সেই অপ্রয়োজনীয় পাণ্ডিত্য প্রদর্শন করতে নিষেধ করেছেন। রোগের কারণ নিয়ে ভিত্তিহীন কল্পনা, যে আপনার এই কারণে আপনার এই রোগটা হয়েছে, ওই কারণে ওই রোগটা হয়েছে, এগুলা হ্যানিম্যান করতে নিষেধ করেছেন। আর রোগীকে কেবল পরীক্ষার বস্তু মনে করা, যে এই রোগটা পরীক্ষা করলে ধরা পড়লো এই রোগ হয়েছে, রোগের নামকরণ দেওয়া, এগুলা করতে নিষেধ করেছেন। গাণিতিক দৃষ্টিভঙ্গিতে আরোগ্যটা কি? কনসেপ্ট অফ কিওর। যদি আমরা স্বাস্থ্যের অবস্থাকে একটি ভারসাম্যপূর্ণ সমীকরণ হিসেবে দেখি, তবে আরোগ্য হলো সেই ভারসাম্য পুনরায় স্থাপন করা। হেলথ ইকুয়াল টু ব্যালেন্সড ভাইটাল ফোর্স, কিওর ইকুয়াল টু রেস্টোরেশন অফ হেলথ ফ্রম সিকনেস।
মহাত্মা হ্যানিম্যান এই প্রসঙ্গে অবজারভেশন অব দি 3 কারেন্ট মেথড অফ ট্রিটমেন্ট শিরোনামে দি লেজার রাইটিং এর 530 পৃষ্ঠায় বলেছেন যে যদি আমাদের পূর্ণ চিন্তা শক্তি, আমাদের হোমিওপ্যাথদের যদি পূর্ণ চিন্তা শক্তি এবং স্মৃতিশক্তি প্রত্যেক দিনের 24 ঘন্টা এরকম বিষয়ে পরিপূর্ণভাবে নিমগ্ন করা হয়, তাহলে ইহা আমাদেরকে চিকিৎসক হিসেবে সর্বাধিক সফলতা দান করবে। এই হোমিওপ্যাথিক চিন্তা ভাবনা যদি আমরা দিনের 24টা ঘন্টা এর পিছনে ব্যয় করতে পারি, তাহলে এই প্যাথি আমাদেরকে চিকিৎসক হিসেবে সর্বাধিক সফলতা প্রদান করবে। দি হোমিওপ্যাথিক মেডিকেল আর্ট ক্যান অ্যালোন ট্রান্সফর্মড ইনটু হেলথ। মহাত্মা হ্যানিম্যান দাবি করেছেন যে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী অসুস্থতাকে স্বাস্থ্যে রূপান্তর করতে সক্ষম। এখানে অ্যালোন শব্দটি ব্যবহার করে তিনি বোঝাতে চেয়েছেন যে অন্যান্য প্রচলিত পদ্ধতিগুলো, যেমন সেই সময়ের অ্যালোপ্যাথি, রোগকে কেবল ধামাচাপা দেয় বা সাময়িকভাবে উপশম দেয়, কিন্তু প্রকৃত স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারে না। অ্যাজ ইফ বাই ম্যাজিক, যেন ম্যাজিকের মতো। এই শব্দটি খুব ইন্টারেস্টিং, অ্যাজ ইফ বাই ম্যাজিক। যখন একটি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ, সিমিলিমাম মেডিসিন, রোগীর ভাইটাল ফোর্সের সাথে মিলে যায়, তখন আরোগ্য এত দ্রুত এবং সুচারুরূপে হয় যে বাইরে থেকে দেখলে তা ম্যাজিকের মতো মনে হয়। তবে এটি কোনো অতিপ্রাকৃত ম্যাজিক নয়, বরং এটি একটি প্রাকৃতিক নিয়ম, যে নিয়মটা হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, মেনে কাজ করে বলেই এত নিখুঁত। অল ন্যাচারাল ডিজিজেস নট রুইন্ড বাই অ্যালোপ্যাথিক আর্ট। এখানে মহাত্মা হ্যানিম্যান একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন। এই যে অ্যাজ ইফ মাই ম্যাজিক, যেন ম্যাজিকের মতো আরোগ্যটা হয়, হোমিওপ্যাথিক আরোগ্য, এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? তিনি আরোগ্যের নিশ্চয়তা দিচ্ছেন ন্যাচারাল ডিজিজ বা প্রাকৃতিক রোগগুলোর ক্ষেত্রে। যে রোগগুলো নিয়ে রোগীরা আসতেছে সেগুলো যে সব প্রাকৃতিক রোগ বা ন্যাচারাল ডিজিজ তা কিন্তু নয়। কোনোটা এমন পাওয়া যাবে যা অন্য প্যাথির চিকিৎসা কর্তৃক বিশৃঙ্খলিত হয়েছে, অন্য কৃত্রিম রোগ উৎপন্ন হয়েছে, ড্রাগ ডিজিজ উৎপন্ন হয়েছে এক্ষেত্রে। কিন্তু তিনি সতর্ক করেছেন যদি রোগটি অ্যালোপ্যাথিক আর্ট বা ভুল চিকিৎসা দ্বারা রুইন্ড, বিধ্বস্ত বা ধ্বংস হয়ে থাকে, তাহলেই কেবল ম্যাজিকের মতো আরোগ্য আমরা দেখতে পাবো ওই সকল রোগীদের ক্ষেত্রে। যে একটি ম্যাচ হয়েছে, শরীরে টিউমার হয়েছে, পাইলস হয়েছে, পলিপাস হয়েছে, এই রোগগুলো যদি অন্য সার্জারি করে ধ্বংস করা না হয়ে থাকে, কেটে ফেলা না হয়ে থাকে, তাহলে হোমিওপ্যাথিতে ম্যাজিকের মতো রেজাল্ট পাওয়া যায়। এর মানে হলো যদি অনেকদিন ধরে কড়া কেমিক্যাল ওষুধ বা ভুল চিকিৎসার মাধ্যমে রোগীর শরীরের স্বাভাবিক লক্ষণগুলোকে বিকৃত করে ফেলা হয়, তবে সেই ক্ষেত্রে আরোগ্য করা হোমিওপ্যাথির জন্য কঠিন হয়ে পড়ে। প্রোভাইডেড দেয়ার রিমেইন এ টলারেবল অ্যামাউন্ট অফ ভাইটাল ফোর্স। এটি হলো আরোগ্যের সবচেয়ে বড় শর্ত। হোমিওপ্যাথি ওষুধ নিজে রোগ সারায় না, বরং এটি রোগীর ভাইটাল ফোর্স বা জীবনী শক্তিকে উদ্দীপিত করে, যাতে শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে। যদি ভুল চিকিৎসা বা দীর্ঘদিনের রোগের রোগীর জীবনী শক্তি একেবারে তলানিতে গিয়ে থাকে, অর্থাৎ টলারেবল অবস্থায় না থাকে, তবে অমৃত দিলেও কাজ হবে না। আরোগ্যের জন্য রোগীর ভেতরের ন্যূনতম লড়াকু শক্তি বা জীবনী শক্তি অবশিষ্ট থাকতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বর সূত্র, অর্গানন অফ মেডিসিনের 2 নম্বর সূত্রের মূল কথাটা কি? ব্যাধিকে সহজবোধ্য নীতিভিত্তিক, দ্রুত, শান্ত এবং স্থায়ীভাবে পুরোপুরি অপসারণ করা আরোগ্যের সর্বোচ্চ আদর্শ। তাহলে 2 নম্বর সূত্রে মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে কি বলছেন? যে আরোগ্যের সর্বোচ্চ আদর্শ হচ্ছে স্বাস্থ্যের দ্রুত, শান্ত, স্থায়ী পুনরুদ্ধার, অথবা সবচেয়ে অল্প সময়ে, আবার বলছেন মহাত্মা হ্যানিম্যান, যে এর আগে বলা হলো র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট, আবার বলছেন অথবা সবচেয়ে অল্প সময়ে, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে নির্দোষভাবে সহজে বোধগম্য নীতিভিত্তিক ব্যাধিকে এর সামগ্রিক পরিসরে অপসারণ এবং আরোগ্য করা। তাহলে আদর্শ আরোগ্যের শর্তাবলীটা কি? দি হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর। মহাত্মা হ্যানিম্যান এখানে একটি আদর্শ আরোগ্যের জন্য 3টি প্রধান স্তম্ভ বা 3টি পদ্ধতির কথা বলেছেন। 1 নাম্বার, আরোগ্যের ধরন, দি নেচার অফ রেস্টোরেশন, র্যাপিড, দ্রুত, আরোগ্য হতে হবে দ্রুত। মাসের পর মাস রোগীকে ঝুলিয়ে রাখা আদর্শ চিকিৎসা নয়। জেন্টেল, কোমল বা শান্ত, ওষুধ খেয়ে রোগীর কষ্ট বাড়বে না বা নতুন কোনো উপসর্গ দেখা দেবে না।
আরোগ্য প্রক্রিয়াটি হবে যন্ত্রণাহীন ও শান্ত। ঔষধ সেবনেও করতেও কোনো কষ্ট হবে না রোগীর। এবং পার্মানেন্ট, স্থায়ী আরোগ্য। রোগটি যেন আবার ফিরে না আসে, সাময়িক উপশম নয়, বরং সমূলে বিনাশ করতে হবে। 2 নম্বর, রোগ নির্মূলের ব্যাপ্তি, এক্সটেন্ট অফ রিমুভাল। রিমুভাল অ্যান্ড অ্যানিহিলেশন শুধু লক্ষণ চাপা দেওয়া নয়, রোগের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলতে হবে রোগীর শরীর থেকে। ইট ইজ ইন ইটস হোল এক্সটেন্ট, শরীরের একটি নির্দিষ্ট অংশ নয়, বরং মানসিকভাবে এবং শারীরিকভাবে রোগীকে পূর্ণাঙ্গ সুস্থ করতে হবে। 3 নম্বর, আরোগ্যের পথ, দি ওয়ে অফ ট্রিটমেন্ট। শর্টেস্ট, স্বল্পতম সময়ে। রোগীকে অপ্রয়োজনীয় দীর্ঘ সময় ওষুধ খাওয়ানো যাবে না। মোস্ট রিলায়েবল, সর্বোচ্চ সবচেয়ে নির্ভরযোগ্য। চিকিৎসার পদ্ধতিটি হতে হবে বিজ্ঞানসম্মত এবং নিশ্চিত। মোস্ট হার্মলেস, সবচেয়ে ক্ষতিহীন। ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকারক প্রভাব থাকবে না। ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপালস, সহজবোধ্য নীতিমালা ভিত্তিক। চিকিৎসা এমন কোনো রহস্যময় বিষয় নয়, এটি হতে হবে যুক্তি ও প্রাকৃতিক নিয়মের, যেমন সদৃশ বিধানের উপর ভিত্তি করে, যা সহজেই বোঝা যায়। এভাবে আমাদেরকে রোগীদেরকে আরোগ্য দিতে হবে। এরপরে হচ্ছে মহাত্মা হ্যানিম্যানের অর্গাননের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রের মূল কথাটা কি? হোমিওপ্যাথিক চিকিৎসা করার মূল বিষয়বস্তু রোগ এবং ওষুধ সম্পর্কে জ্ঞান, রোগে ওষুধ সদৃশভাবে নির্বাচন করার জ্ঞান, ওষুধের প্রস্তুত এবং মাত্রা সম্পর্কে জ্ঞান, পুনঃপ্রয়োগ সম্পর্কে জ্ঞান এবং আরোগ্য পথের বাধা সম্পর্কে জ্ঞান। এই বিষয়গুলো নিয়ে 3 নম্বর সূত্রে বলা হয়েছে যে এই বিষয়গুলো চিকিৎসকের অবশ্যই জানতে হবে। যারা নতুন তারা অবশ্যই এই বিষয়গুলো বিস্তরভাবে পরবর্তী সূত্রে দেওয়া হয়েছে। এখন সংক্ষিপ্ত বলা হচ্ছে যে সূত্র নম্বর 3-এ মহাত্মা হ্যানিম্যান বলছেন, একজন চিকিৎসক যদি সঠিকভাবে বা স্পষ্টভাবে বুঝেন রোগে কি আরোগ্য করতে হবে, অর্থাৎ প্রত্যেক স্বতন্ত্র রোগে কি আরোগ্য করতে হবে, রোগ সম্পর্কে জ্ঞান বা লক্ষণ যদি সে স্পষ্টভাবে বোঝে ওষুধে কি আরোগ্য হয়, অর্থাৎ প্রত্যেক স্বতন্ত্র ঔষধে কি আরোগ্য হয়, ওষুধের আরোগ্য ক্ষমতা সম্পর্কে জ্ঞান, যেটা ম্যাটেরিয়া মেডিকা, এবং যদি সে জানে ঔষধে যা আরোগ্য হয় তা কিভাবে রোগীর মধ্যে সন্দেহাতীতভাবে যে রোগচিত্র আবিষ্কার করেছে তার সাথে স্পষ্টভাবে বর্ণিত নীতি অনুসারে সমন্বয় করতে হবে, অর্থাৎ সিমিলিমাম করতে হবে। রোগীর প্রাকৃতিক রোগ নিয়ে আসলো, আপনার জানা আছে ম্যাটেরিয়া মেডিকার জ্ঞান, ওষুধের জ্ঞান, সেটার সাথে সিমিলিমাম করতে হবে, সাদৃশ্যতা নিরূপণ করতে হবে এই সম্পর্কে জ্ঞান, যাতে আরোগ্য নিশ্চিতভাবে আসন্ন হয়। তবে সমন্বয় এমনভাবে করতে হবে যেন ওষুধটির ক্রিয়াধারা অনুসারে উপযোগিতার দিক দিয়ে উপস্থিত রোগীর ক্ষেত্রে সর্বাধিক উপযুক্ত হয়। ঔষধের নির্বাচন, ঠিক নির্দিষ্ট ওষুধটি, যে ওষুধটা বর্তমানে আপনার সামনে যে রোগী উপস্থিত হয়েছে সেই রোগীর জন্য যে একটা ওষুধ দরকার, এই একটা ওষুধ কিভাবে নির্বাচন করতে হবে এবং এই ওষুধের উপযোগিতা, অ্যাডাপ্টেবিলিটি রোগীর দেহে আছে কিনা এই সম্পর্কে জ্ঞান। এছাড়াও সঠিক ওষুধের সঠিক প্রস্তুত প্রণালী, যে ওষুধটা নির্বাচন করেছেন সেই ওষুধটা কিভাবে প্রস্তুত করতে হবে এবং রোগীর জন্য আবশ্যকীয় পরিমাণ, অর্থাৎ কিভাবে মাত্রা দিতে হবে বা ডোজ দিতে হবে সেই সম্পর্কে তার যদি জ্ঞান থাকে, অর্থাৎ চিকিৎসকের যদি জ্ঞান থাকে এবং যদি মাত্রা পুনঃপ্রয়োগের যথার্থ সময় সে বুঝে, অর্থাৎ আমি যে ওষুধটা দিলাম এই ওষুধটা কবে আবার রিপিট করা যাবে, পুনঃপ্রয়োগ করা যাবে, কিভাবে করতে হবে এই সম্পর্কে জ্ঞান, এবং পরিশেষে প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে আরোগ্যের বাধাগুলো যদি সে জানে, অর্থাৎ আরোগ্যের ক্ষেত্রে যে বাধা রয়েছে সেই বাধাগুলো কি কি, আপনি সঠিক ওষুধ দিয়েও রেজাল্ট পাচ্ছেন না, তাহলে এই ক্ষেত্রে বাধাটা কি, কেন কাজ করছে না, এই বাধা সম্পর্কে জ্ঞান, এই বাধা সম্পর্কেও বিস্তর জ্ঞান দরকার, যেটা আমরা এই 3 নম্বর সূত্র পড়লে বিস্তরভাবে জানতে পারবো। বাধাগুলো যদি সে জানে এবং কিভাবে তা অপসারণ করতে হবে, বাধাগুলো দূর করতে হবে, তাহলে কিভাবে তা অপসারণ করে আরোগ্য স্থায়ী করা যায় সেই বিষয়ে যদি সে সচেতন হয়, তাহলে সেই বুঝে কিভাবে, অর্থাৎ সেই চিকিৎসকই বুঝেন যে কিভাবে ন্যায় ও যুক্তিসঙ্গতভাবে চিকিৎসা করতে হয়, এবং সেই চিকিৎসকই এই আরোগ্য কলার, অর্থাৎ এই হোমিওপ্যাথির একজন
সত্যনিষ্ঠ ব্যবহারবিদ। মহাত্মা হ্যানিম্যান তাকে সত্যনিষ্ঠ ব্যবহারবিদ বলেছেন। তাহলে 1 নম্বরে কি? নলেজ অফ ডিজিজ, রোগ সম্পর্কে জ্ঞান। ডাক্তারকে স্পষ্ট করে বুঝতে হবে রোগীর মধ্যে ঠিক কি আরোগ্য করতে হবে। এটি কেবল রোগের নাম যেমন টাইফয়েড বা আমাশয় জানা নয়, বরং প্রতিটি ব্যক্তিগত রোগীর ইন্ডিভিজুয়াল কেসের ক্ষেত্রে রোগটি কিভাবে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তার সিমটম কি, সেই সিমটমগুলো বোঝা, একে বলা হয় ইন্ডিকেশন। এরপরে হচ্ছে 2 নাম্বার, ঔষধের জ্ঞান, নলেজ অফ মেডিসিনাল পাওয়ার। ওষুধের ভেতরে আরোগ্যকারী শক্তি কি আছে তা জানতে হবে, অর্থাৎ যে ওষুধটা আপনি ব্যবহার করছেন এই ওষুধের কি আরোগ্যকারী ক্ষমতা আছে, অর্থাৎ এর উৎপাদন ক্ষমতা, রোগ উৎপাদন ক্ষমতা। প্রতিটি ওষুধের প্যাথোজেনেটিক পাওয়ার বা প্রুভিং এর মাধ্যমে প্রাপ্ত লক্ষণগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এই আমাদের হোমিওপ্যাথিক ওষুধ, প্রত্যেকটা ওষুধ সুস্থ মানবদেহে পরীক্ষিত। সুস্থ মানবদেহে এই ওষুধটা সেবন করিয়ে যে সিমটমগুলো পাওয়া গিয়েছে ওই সিমটমগুলো আপনার জানা থাকতে হবে, যেটা আমরা পাবো ম্যাট্রে মেডিকাতে। এরপর হচ্ছে প্রয়োগের জ্ঞান, চয়েস অফ রেমেডি। ওষুধের শক্তিকে রোগীর অসুস্থতার সাথে খাপ খাওয়ানো। এটি হতে হবে সুনির্দিষ্ট নীতি বা প্রিন্সিপাল মেনে, অর্থাৎ রোগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণের মিল ঘটিয়ে সঠিক ওষুধটি নির্বাচন করতে হবে। এরপরে মাত্রা জ্ঞান ও পুনরাবৃত্তি। মাত্রা জ্ঞান, প্রপার ডোজ অ্যান্ড রিপিটেশন। সঠিক ওষুধ বাছাই করলেই হবে না, আরও 2টো জিনিস আনতে হবে, প্রিপারেশন অ্যান্ড কোয়ান্টিটি। ওষুধের সঠিক শক্তিকরণ এবং পরিমাপ বা পরিমাণ, কতটুকু পরিমাণে দিব এবং এই ওষুধটা কিভাবে শক্তিকৃত, সেটা 50 শততমিক পদ্ধতির ওষুধ না শততমিক পদ্ধতির ওষুধ, আমি কি রোগীকে 30 শক্তিতে দিব না 1000 শক্তিতে দিব, কোন শক্তিতে দিব, এই সম্পর্কে জ্ঞান। আবার রিপিটেশন, কতক্ষণ পর পর বা কখন ওষুধটি পুনরায় দিতে হবে, যে আমি 10 শক্তির ওষুধ এখন দিয়েছি আবার সেটা রিপিট করব, কখন রিপিট করব, এই সম্পর্কে জ্ঞান। বা 50 শততমিক M1 রোগীকে দিয়েছি অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আবার কতক্ষণ পর পর রিপিট করব, এই সম্পর্কে জ্ঞান। তারপর হচ্ছে আরোগ্যের বাধা সম্পর্কে, আরোগ্যের বাধা দূর করা, রিমুভাল অফ অবস্টাকলস। অনেক সময় সঠিক ওষুধ দেওয়ার পরও রোগীর রোগ সারে না, কারণ তার জীবনযাত্রায় কোনো বাধা থাকে, যেমন অস্বাস্থ্যকর খাবার, স্যাঁতসেঁতে পরিবেশ, মানসিক চাপ, এরকম নানান ধরনের বাধা থাকতে পারে। একজন প্রকৃত চিকিৎসককে এই বাধাগুলো, অবস্টাকলস টু রিকভারি, চিনতে হবে এবং তা দূর করার উপায় জানতে হবে যাতে আরোগ্য পার্মানেন্ট হয়। তাহলে রোগ বলতে কি বোঝায়? প্রতিটি রোগীর স্বতন্ত্র লক্ষণ, প্রতিটি রোগীর আলাদা আলাদা যে সিমটমগুলো সেগুলা। ঔষধ কি? ওষুধের নিজস্ব ক্ষমতা, অর্থাৎ এই ওষুধের কিউরেটিভ পাওয়ার, আরোগ্যকর ক্ষমতা কি আছে এটা জানা। প্রয়োগটা কি? রোগীর লক্ষণের সাথে ওষুধের মিল, অ্যাডাপ্টেশন, খাপ খাওয়ানো, এইভাবে প্রয়োগ করতে হবে। এরপর মাত্রা কি? সঠিক শক্তি ও কতবার দিতে হবে, ডোজ অ্যান্ড রিপিটেশন। এবং বাধা, আরোগ্যের পথে অন্তরায়গুলো দূর করা। সঠিক ওষুধ দেওয়ার পরেও যে ওষুধ কাজ করছে না, তাহলে এর মূলে বাধাটা কি, সেই বাধাটা খুঁজে বের করে সেটা দূর করতে হবে রোগীর থেকে, তাহলেই সঠিক ওষুধ সুন্দর কাজ করবে। এরপরে হচ্ছে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রের মূল কথাটা কি? মহাত্মা হ্যানিম্যান 4 নম্বর সূত্রে যা বলেছেন তার মূল কথাটি হচ্ছে, স্বাস্থ্য বিনষ্ট এবং রোগ উৎপাদনের কারণসমূহ একজন স্বাস্থ্যকর্মীর জানতে হবে এবং তা থেকে জনগোষ্ঠীকে দূরে রাখতে হবে, যা মূল কথা। এবং মহাত্মা হ্যানিম্যান যে 4 নম্বর সূত্রে বলেছেন যে একই রূপে তিনি স্বাস্থ্য সংরক্ষক। হ্যানিম্যান হোমিওপ্যাথদেরকে বলছেন একই রূপে তিনি স্বাস্থ্য সংরক্ষক যদি তিনি জানেন কি কি জিনিস স্বাস্থ্য নষ্ট করে এবং রোগ উৎপাদন করে। স্বাস্থ্য নষ্ট করে কি কি জিনিস এবং রোগ উৎপাদন করে কি কি জিনিস, সেগুলো যদি সে জানে এবং সুস্থ জনগোষ্ঠীকে থেকে এইসব কারণসমূহ কিভাবে দূর করতে হয়, যে কারণে রোগী, সাধারণ মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হইতে পারে, সেই কারণগুলা কিভাবে দূর করতে হবে, তাহলে তিনি একজন স্বাস্থ্য সংরক্ষক। আমাদের কাজ শুধুমাত্র রোগীকে সুস্থ করা নয়, মহাত্মা হ্যানিম্যান দেখিয়েছেন মানুষ যাতে অসুস্থ না হয় সেই পরিবেশও সৃষ্টি করে দিতে হবে চিকিৎসককে, যে রোগীরা যাতে অসুস্থ না হয় এই চেষ্টাও চিকিৎসকের থাকতে হবে। তাহলে দেখুন মহাত্মা হ্যানিম্যান
কত সুন্দর চিন্তার একজন মানুষ ছিলেন, যিনি মানুষ অসুস্থ হলে সুস্থতার পথ দেখিয়েছেন। আর মানুষ যখন সুস্থ আছে তখন সুস্থ যাতে থাকে, মানুষ যাতে অসুস্থ না হয় সেই পরিবেশ তাদেরকে নিশ্চিত করতে হবে, তাদেরকে সেই পরিবেশে থাকতে হবে, সেই পরামর্শ, সৎ পরামর্শ দিতে হবে। তাহলে কি বললেন? স্বাস্থ্যহানির কারণগুলো জানা, চিকিৎসককে জানতে হবে যে কি কি জিনিস স্বাস্থ্য নষ্ট করে। নলেজ অফ দি থিংস দ্যাট ডিরেন্স হেলথ। একজন চিকিৎসককে কেবল ঔষধ চিনলে হবে না, তাকে চিনতে হবে কোন কোন জিনিসগুলো মানুষের স্বাস্থ্য নষ্ট করে এবং রোগ সৃষ্টি করে। এগুলোকে আমরা সাধারণত এক্সাইটিং কজ বা মেইনটেনিং কজ বলি। যেমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ভাজা পোড়া, বাসি খাবার, পুষ্টিহীন খাবার, এগুলা। পরিবেশগত সমস্যা, স্যাঁতসেঁতে ঘরে যদি সাধারণ মানুষ বসবাস করে তাহলে সে বাতজনিত সমস্যায় ভুগতে পারে। বিশুদ্ধ বাতাসের অভাব হলে সে নানান ধরনের রোগে ভুগতে পারে। নোংরা পরিবেশে বসবাস করলে সে নানান ধরনের রোগে ভুগতে পারে। সেগুলো থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, চেষ্টা করতে হবে ভালো পরিবেশে ভালো বাতাসের ব্যবস্থা করা, স্যাঁতসেঁতে ঘরকে স্যাঁতসেঁতে মুক্ত করা, এগুলো করতে হবে। জীবনযাত্রার ক্ষেত্রে অতিরিক্ত রাত জাগলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, সেটা যাতে না করে এই জন্য পরামর্শ দিতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকা, তাকে হাঁটাহাঁটির পরামর্শ দিতে হবে। কায়িক পরিশ্রমের অভাব, অর্থাৎ একজন মানুষ সর্বক্ষণ চুপচাপ বসে কাজ করে, কোনো দৈহিক পরিশ্রমের কাজ করে না, তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য স্বাভাবিক কাজকর্ম যে মানুষ সুস্থ থাকে কিভাবে সেই পরামর্শগুলো দিতে হবে। মানসিক চাপ, দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা বা শোক, এগুলো থেকে চিকিৎসক রোগীকে সুস্থ মানুষকে দূরে রাখবেন, তাহলে রোগী হবে না, অসুস্থ হবে না, স্বাস্থ্যের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে না। 2 নাম্বার, কারণগুলো দূর করার উপায় জানা, অর্থাৎ হাউ টু রিমুভ দ্যাম, কিভাবে তাদেরকে দূর করা যায়। কারণগুলো দূর করার উপায় জানা হচ্ছে শুধু কারণটা জানলেই হবে না, সেই কারণগুলো কিভাবে স্বাস্থ্যবান মানুষের জীবন থেকে সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ যে কারণগুলো রোগীকে সুস্থ মানুষকে অসুস্থ করছে সেই কারণগুলো কিভাবে দূর করে নেওয়া যায় সেই বিদ্যাও চিকিৎসকের থাকতে হবে। রোগী হওয়ার আগেই তাকে স্বাস্থ্যবিধি বা হাইজিন এবং সুষম খাদ্য সম্পর্কে সচেতন করা। অসুস্থ হওয়ার উপক্রম হলে জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনা। একজন চিকিৎসকের দ্বৈত ভূমিকা। হ্যানিম্যানের মতে আপনার কাজ শুধু রোগ হওয়ার পর ওষুধ দেওয়া নয়, বরং মানুষ যাতে অসুস্থ না হয় সেই ব্যবস্থা করাও আপনার দায়িত্ব। চিকিৎসক হিসেবে আপনার দায়িত্ব। তাহলে নিরাময়কারী কাজ হচ্ছে অসুস্থ রোগীকে সঠিক ওষুধের মাধ্যমে সুস্থ করে তোলা। আর সংরক্ষক, প্রিজার্ভারের কাজ কি? সংরক্ষকের সুস্থ মানুষের পরিবেশ থেকে রোগের কারণগুলো সরিয়ে তাকে আজীবন সুস্থ রাখা বা সুস্থ রাখার পরামর্শ দেওয়া, এগুলো একজন স্বাস্থ্য সংরক্ষকের কাজ। এরপরে হচ্ছে 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রের মূল কথাটা কি? যে অচির রোগে উত্তেজক কারণ। অচির রোগ যেগুলা অ্যাকিউট ডিজিজ, যেমন জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, ওদরাময়, ডায়রিয়া, পাতলা পায়খানা, এরকম যে অ্যাকিউট প্রবলেমগুলা হঠাৎ করে দেখা দিয়েছে, যে সমস্যাগুলা, এই সমস্যাগুলাতে এবং চিররোগে, অর্থাৎ অচির রোগে উত্তেজক কারণ কি? উত্তেজক কারণের জন্য তার অ্যাকিউট ডিজিজটা দেখা দিয়েছে। আর চিররোগে মৌলিক কারণ, মৌলিক মানে মূলগত, এর মূলে, রোগের মূলে কি রয়েছে, মৌলিকভাবে সে কোন চরিত্রের অধিকারী। চিররোগে এই মৌলিক কারণটা, অর্থাৎ ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, যেমন দেহের মধ্যে একটি টিউমার হয়েছে, তার একটি আঁচিল হয়েছে, পাইলস হয়েছে, পলিপাস হয়েছে, আরো নানান ধরনের যে দীর্ঘদিনের রোগ ব্যাধিগুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রে এই রোগের মৌলিক কারণগুলো জানা এবং গুরুত্বপূর্ণ লক্ষণ রোগ আরোগ্যে চিকিৎসকের জন্য সহায়ক হয়। তাহলে 5 নম্বর সূত্রটাতে কি বললেন মাহাতে হ্যানিম্যান? আরোগ্যের জন্য চিকিৎসকের সহায়ক প্রয়োজনীয় বিষয় হলো অচির রোগের সম্ভাব্য উত্তেজক কারণের বিবরণী, আর চিররোগে পুরা ইতিহাসের অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, যা তাকে, অর্থাৎ চিকিৎসককে এর মৌলিক কারণ, অর্থাৎ এর মূলগত যে কারণ, সেই কারণটা আবিষ্কার করতে সক্ষম করে, যা সাধারণত ক্রনিক মায়োজম হতে উদ্ভূত। এই পর্যবেক্ষণে রোগীর নিরূপণযোগ্য দৈহিক ধাত বৈশিষ্ট্য, বিশেষ করে চিররোগে তার নৈতিক ও বুদ্ধিবৃত্তিমূলক বৈশিষ্ট্য, তার পেশা, তার জীবন প্রণালী এবং অভ্যাসসমূহ, তার সামাজিক ও পারিবারিক সম্পর্ক, তার বয়স, যৌন কার্যক্রম ইত্যাদি বিবেচনায় নিতে হবে, অর্থাৎ রোগীলিপির অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে 5 নম্বর সূত্রটি হলো
হোমিওপ্যাথির কেস টেকিং এবং মায়াজম তত্ত্বের ভিত্তি। 3 নম্বর সূত্রে হ্যানিম্যান বলেছিলেন রোগীকে চিনতে হবে, আর এই 5 নম্বর সূত্রে তিনি বলছেন রোগীকে চিনতে হলে আপনাকে ঠিক কোথায় কোথায় নজর দিতে হবে। এখানে তিনি রোগকে দুটি ভাগে, প্রধান ভাগে ভাগ করে তার কারণ খোঁজার দিক নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে অ্যাকিউট ডিজিজ বা তরুণ রোগ বা এক্সাইটিং কজ। তরুণ রোগের ক্ষেত্রে চিকিৎসকের কাজ হলো এর এক্সাইটিং কজ বা উত্তেজক কারণ খুঁজে বের করা। যে অ্যাকিউট ডিজিজ নিয়ে রোগীরা আসলো, যে হঠাৎ করে তার উদরাময় দেখা দিয়েছে, সে তাহলে কি খেয়েছিল, কি ধরনের খাবার খেয়ে তার এই উদরাময় দেখা দিয়েছে। হঠাৎ করে জ্বর এসেছে, তাহলে জ্বরটা কি কারণে এসেছে, জ্বরের আগে তার কি সমস্যা হয়েছিল বা কি করেছিল, এই উত্তেজক কারণগুলো জানা থাকতে হবে। যেমন কোনো ব্যক্তি বৃষ্টিতে ভিজে জ্বর নিয়ে আসলেন, নাকি অতিরিক্ত রোদে ঘুরে অসুস্থ হইলেন, নাকি পচা খাবার খেয়ে পেটের সমস্যায় পড়লেন, এই তাৎক্ষণিক কারণটি জানা জরুরি চিকিৎসকের জন্য ঔষধ নির্বাচনের জন্য। এরপর হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ বা ফান্ডামেন্টাল কজ। দীর্ঘস্থায়ী রোগ নিয়েই সাধারণত রোগীরা বেশি আসে হোমিওপ্যাথিতে। এই রোগগুলোর মধ্যে বেশিরভাগ ক্রনিক ডিজিজ, যার মূলে রয়েছে মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস। দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে কেবল উপরের লক্ষণ দেখলেই হবে না, অর্থাৎ অ্যাকিউট ডিজিজের যে সিমটমের কথা বললাম সেই লক্ষণগুলো দেখলেই ক্রনিক ডিজিজের চিকিৎসা দেওয়া যাবে না। এখানে চিকিৎসককে খুঁজে বের করতে হবে ফান্ডামেন্টাল কজ, অর্থাৎ মূল কারণ। এই রোগটা যে হয়েছে, ক্রনিক ডিজিজটা কবে থেকে হয়েছে, এর মূলে কি রয়েছে সেগুলো দেখতে হবে। মার্থা হ্যানিম্যান বলছেন এই মূল কারণটি সাধারণত কোনো না কোনো ক্রনিক মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস এর কারণে হয়ে থাকে। 3 নাম্বার কি, রোগীর সামগ্রিক অবস্থা, দি টোটালিটি অফ দি পেশেন্ট। মার্থা হ্যানিম্যান স্পষ্ট করে দিয়েছেন যে একটি সঠিক প্রেসক্রিপশন করতে হলে রোগীর জীবন ও শরীরের নিচের দিকগুলো অবশ্যই বিবেচনা আনতে হবে। ফিজিক্যাল কনস্টিটিউশন, রোগীর শারীরিক গঠন, মোটা, লম্বা বা খাটো, কেমন, এগুলো নিয়ে আসতে হবে। মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, রোগীর মানসিক অবস্থা, বুদ্ধি এবং নৈতিক চরিত্র, সে কি খুব রাগী নাকি শান্ত, তার স্মৃতিশক্তি কেমন। অকুপেশন, তার পেশা কি, কারণ অনেক সময় পেশাগত কারণেও রোগ হয়, যেমন সারাদিন ধুলোবালিতে কাজ করা, সারাদিন পানিতে কাজ করা, সারাদিন রঙের কাজ করা, সারাদিন ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের কাজ করা, এরকম। মোড অফ লিভিং অ্যান্ড হ্যাবিটস, তার জীবনযাত্রার মান এবং অভ্যাস, যেমন ধূমপান, মদ্যপান, রাত জাগার অভ্যাস, এগুলো আছে কিনা। সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশনস, তার সামাজিক ও পারিবারিক সম্পর্ক, পরিবারে সে কি অসুখী, এটি দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। এইজ অ্যান্ড সেক্সুয়াল ফাংশন, বয়স এবং তার যৌনক্রিয়া বা জননতন্ত্রের অবস্থা। 5 নম্বর সূত্রে তাহলে মূল বিষয়বস্তু কি জানলাম আমরা, রোগের ধরন, অ্যাকিউট ডিজিজে কি খুঁজতে হবে, বর্তমান বা তাৎক্ষণিক কারণ অ্যাকিউট ডিজিজে, লক্ষ্যের নাম কি, এক্সাইটিং কজ। আর ক্রনিক ডিজিজ অর্থাৎ পুরাতন রোগ, চিরস্থায়ী রোগ, চিররোগ, এগুলোর ক্ষেত্রে রোগীর অতীত ইতিহাস ও মায়াজম। আর এটার মূলে রয়েছে ফান্ডামেন্টাল কজ, মৌলিক যে কারণ সেই কারণটা বের করতে হবে। হোমিওপ্যাথি কেবল মাথা ব্যথার ওষুধ দেয় না, বরং মাথা ব্যথা হওয়া মানুষটির চিকিৎসা করে। 5 নম্বর সূত্র অনুযায়ী রোগী কি খায়, কোথায় থাকে, তার সংসারে শান্তি আছে কিনা, সবই চিকিৎসার অংশ। এই সূত্রটি আসলে ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বতন্ত্রকরণের মূল ভিত্তি। হোমিওপ্যাথির যে মূল ভিত্তি রয়েছে যে ইন্ডিভিজুয়ালাইজেশন, এক রোগী থেকে আরেক রোগী স্বতন্ত্র, আলাদা, পার্থক্য রয়েছে, এটার মূল ভিত্তি হচ্ছে এই 5 নম্বর সূত্র। এরপরে হচ্ছে 6 নম্বর সূত্র। 6 নম্বর সূত্রের মূল কথাটা কি, সংস্কার মুক্ত চিকিৎসকের কাছে রোগের লক্ষণ সমষ্টি একমাত্র বিবেচ্য বিষয়, আনপ্রিজুডিসড, অর্থাৎ প্রিজুডিস হওয়া যাবে না, একটা সংস্কারে আবদ্ধ থাকা যাবে না। আমাদের মাথায় যদি আগে থেকে একটি ধারণা থাকে জ্বর আসছে বেলেডোনা, কোষ্ঠকাঠিন্যতায় নাক্সভমিকা, উদরাময় হয়েছে পডোফাইলাম, বা ডিম পছন্দ করে মাথা ঘামে ক্যালকিরিয়া কার্প, এই যে একটা ফিক্সড আইডিয়া, এই আইডিয়া থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেটা বের হয়ে, অর্থাৎ আপনি যদি এক জোড়া জুতা কিনতে যান, তাহলে জুতার দোকানে গিয়ে জুতাটা মাপ দিতে হবে। মাপ দেওয়ার জন্য আগের জুতাটা কিন্তু পা থেকে খুলে নিতে হয়,
খোলার পরেই আপনি কিন্তু নতুন জুতাটা পরে মাপ দিতে পারেন। এই জন্য দেখা যায় যদি আগের জুতা আপনার পায়ে থাকে সেই অবস্থায় কিন্তু আপনি নতুন জুতা পরতে পারবেন না। ঠিক তেমনি আমরা যখন হোমিওপ্যাথি শিখতে আসব, এইরকম ফিক্সড আইডিয়া, জ্বর আসছে অ্যালোপ্যাথিক অমুক ঔষধ, তারপর মাথা ব্যথা করতেছে অ্যালোপ্যাথিক অমুক ঔষধ, উদরাময় হয়েছে অ্যালোপ্যাথিক অমুক ঔষধ, এই যে একটা ফিক্সড আইডিয়া, এটা আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে কাজে লাগবে না। এরকম আইডিয়া থেকে বের না হয়ে আসতে পারলে এই হোমিওপ্যাথি, এই অর্গানন আমাদের মাথায় ঢুকবে না। এই জন্য হ্যানিম্যান 6 নম্বর সূত্রে আমাদেরকে জানাচ্ছেন সংস্কার মুক্ত পর্যবেক্ষক, যিনি অবাস্তব কল্পনার অসারতা সম্পর্কে ভালোভাবে অবহিত, যে তা কখনো অভিজ্ঞতার সমর্থন লাভ করতে পারে না। বিষয়বস্তু অনুধাবনের ক্ষমতা যার খুব বেশি, তিনি প্রতিটি স্বতন্ত্র রোগে দেহ ও মনের স্বাস্থ্যগত পরিবর্তন ব্যতীত আর কিছুই পর্যবেক্ষণ করেন না। রোগ সংক্রান্ত বৈশিষ্ট্য, দুর্ঘটনা, লক্ষণ যা বাহ্যিকভাবে ইন্দ্রিয়সমূহের মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায়। অর্থাৎ সে শুধু দেখতে পায় সাবেক সুস্থ অবস্থা থেকে রুগ্ন ব্যক্তির বর্তমান বিচ্যুতিসমূহ, যা স্বয়ং রোগী কর্তৃক অনুভূত হয়, যেগুলো রোগী শুধুমাত্র বুঝতে পারেন। আশেপাশের লোকজন কর্তৃক উল্লেখিত হয়, আশেপাশের যে তার আত্মীয় স্বজন রয়েছে তারা বলেন, এবং চিকিৎসক কর্তৃক পর্যবেক্ষিত হয়, চিকিৎসক সেগুলো দেখেন। ইন্দ্রিয়গ্রাহ্য এই সকল উপসর্গ ব্যাধিকে এর সামগ্রিক পরিসরে প্রকাশ করে, অর্থাৎ তারা একসাথে ব্যাধির একমাত্র সত্য এবং বোধগম্য চিত্র গঠন করে। অর্থাৎ জীবনী শক্তি যে সিমটমগুলো দিচ্ছে, এটা হচ্ছে ব্যাধির টোটালিটি অফ সিমটম, ব্যাধির লক্ষণ সমষ্টি। এই সমষ্টিটাই জীবনী শক্তি প্রকাশ করতেছে একটা ওষুধের প্রত্যাশায়। চিকিৎসকের কাছে জীবনী শক্তি এইভাবে উপস্থাপন করতেছে যে আমাকে অমুক একটা ওষুধ দাও, যে ওষুধটা এই রোগীর সিমটমের মতো সিমটম সুস্থ দেহে উৎপাদন করেছে, এই ওষুধটা আমাকে দাও, এই ওষুধের সাহায্যে আমি এই রোগীকে সুস্থ করে তুলতে পারবো। জীবনী শক্তির সাহায্য চায়, ওষুধের সাহায্য চায় চিকিৎসকের কাছে লক্ষণের মাধ্যমে। লক্ষণ হচ্ছে ভাষা, এই ভাষার মাধ্যমে জীবনী শক্তি চিকিৎসকের কাছে ওষুধ প্রত্যাশা করে, ওই একটা ওষুধ। এই ভাষাটা কোন ডাক্তার, কোন চিকিৎসক বুঝতে পারবেন? যিনি পক্ষপাতহীন পর্যবেক্ষক, দি আনপ্রিজুডিসড অবজারভার। এটি এই সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই প্রিজুডিসড, আনপ্রিজুডিসড, প্রিজুডিসড সংস্কারে আর আনপ্রিজুডিসড সংস্কার মুক্ত। একজন চিকিৎসক যখন রোগী দেখবেন তখন তার মনে আগে থেকে কোনো ধারণা বা প্রিকনভিন্সড নোশন থাকা যাবে না। বিফল কল্পনা বর্জন করতে হবে। কোনো কাল্পনিক থিওরি বা রোগটি অমুক ভাইরাসের কারণে হয়েছে কিনা, এমন সব অবাস্তব চিন্তা বা ট্রান্সেন্ডেন্টাল স্পেকুলেশন বাদ দিতে হবে। অহেতুক পাণ্ডিত্য নয়, নিজের মেধা দিয়ে রোগের নাম খুঁজতে ব্যস্ত না হয়ে রোগীর কষ্টগুলো মন দিয়ে শুনতে হবে। কি পর্যবেক্ষণ করতে হবে? মহাত্মা হ্যানিম্যান বলছেন, রোগের কোনো অদৃশ্য সত্তা নেই যা ল্যাবে দেখা যাবে। রোগ মানে হলো সুস্থ অবস্থার কিছু বিচ্যুতি বা পরিবর্তন, ডেভিয়েশন ফ্রম দি হেলদি স্টেট। আপনাকে 3টি উৎস থেকে তথ্য নিতে হবে: রোগীর অনুভূতি, রোগী নিজে যা অনুভব করছেন এবং বলছেন; তারপরে পার্শ্ববর্তী মানুষের বক্তব্য, রোগীর আত্মীয় স্বজন বা তার চারপাশে যারা থাকেন তারা যা লক্ষ্য করছেন; চিকিৎসকের পর্যবেক্ষণ, চিকিৎসক নিজের ইন্দ্রিয়, চোখ, কান, নাক, চর্ম এবং চক্ষু, কর্ণ, নাসিকা এবং ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যা দেখেন তা তিনি লিখবেন। এই 3টা মাধ্যমে চিকিৎসক রোগীর থেকে সিমটম সংগ্রহ করবেন। এরপরে হচ্ছে রোগের সামগ্রিক প্রতিকৃতি। উপরের এই সবগুলোই বাহ্যিক লক্ষণ, পরিবর্তন এবং চিহ্নগুলো একসাথে মিলিয়ে তৈরি হয় পোর্ট্রেট অফ দি ডিজিজ বা রোগের সামগ্রিক প্রতিকৃতি। মহাত্মা হ্যানিম্যান জোর দিয়ে বলেছেন যে এই দৃশ্যমান লক্ষণগুলোই হলো রোগের একমাত্র চিন্তনীয় রূপ, অর্থাৎ এই লক্ষণগুলোর বাইরে রোগ বলে আলাদা কিছু নেই। এই লক্ষণগুলো দূর হলেই রোগ আরোগ্য হয়। 6 নম্বর সূত্রে তাহলে সারাংশটা কি? মানসিকতা পক্ষপাতহীন ও সংস্কার মুক্ত হওয়া, আনপ্রিজুডিস। প্রয়োজনীয় কাল্পনিক তত্ত্ব ও অতীন্দ্রিয় জল্পনা কল্পনা। গ্রহণযোগ্য কোনটা? শরীর ও মনের বাহ্যিক পরিবর্তন, যেটা সিমটম।
উপকরণ কি? পঞ্চেন্দ্রিয় ব্যবহার করে রোগী পর্যবেক্ষণ। চিকিৎসকের যে ইন্দ্রিয় রয়েছে, পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার করতে হবে, ব্যবহার করে রোগীর থেকে সিমটম নিতে হবে। ফলাফল কি হবে? রোগের একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি হবে। সেই ছবিটা হচ্ছে রোগের অবিকল হুবহু প্রতিচ্ছবি। ওই ছবিটাই আমাদের প্রয়োজন। একজন ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো শ্রোতা হতে হয়। রোগীর কথা কাটার আগে তাকে বলতে দিতে হবে, কারণ তার প্রতিটি শব্দই আপনার ঔষধের সংকেত। চেম্বারে বসে অমুক ওষুধটি এই রোগের জন্য কাজ করে এমন পূর্ব নির্ধারিত ধারণা নিয়ে কেস টেকিং করলে সঠিক ঔষধ নির্বাচন অসম্ভব। অর্থাৎ কেস টেকিং করার সময় যদি আপনার মাথায় চলে আসে যে হয়তো বা ক্যালকিরা কার্ব আসতে পারে, বা সালফার আসতে পারে, বা ডালকামার আসতে পারে, বা রাস্টক্স আসতে পারে, এই আইডিয়া নিয়ে যদি আমরা রোগী পর্যবেক্ষণ করতে শুরু করি, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমাদের তাহলে কি করতে হবে? আনপ্রিজুডিসড হয়ে রোগী পর্যবেক্ষণ করতে হবে, সংস্কার মুক্ত হয়ে রোগী পর্যবেক্ষণ করতে হবে। ইট ইজ ইজি টু ডাউট ম্যাটার হুইচ ক্যান নট বি লেইড বিফোর আওয়ার অকুলার ভিশন। মাতা হ্যানিম্যান বলছেন, যেসব বিষয়ে আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ওষুধের সূক্ষ্ম শক্তি বা জীবনী শক্তি, সেগুলো নিয়ে সন্দেহ করা খুবই সহজ। মানুষের সাধারণ স্বভাব হলো সে যা দেখে না তা বিশ্বাস করতে চায় না। আমরা যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করতে চাই না। এটা হলো আমাদের একটা স্বভাব, একটা বৈশিষ্ট্য সৃষ্টিকর্তা যেটা শুরু থেকে আমাদের দিয়ে দিয়েছেন। সেকালে অণুবীক্ষণ যন্ত্র আজকের মতো উন্নত ছিল না। মহাত্মা হ্যানিম্যানের সময়ে যে অণুবীক্ষণ যন্ত্র আজকের মতো উন্নত ছিল না, তাই ওষুধের ভেতরের ল্যাটেন্ট এনার্জি বা শক্তি দেখা সম্ভব ছিল না। বাট ইন ইটসেলফ দিস ডাউট প্রুভস নাথিং অ্যাট অল। কিন্তু তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, মহাত্মা হ্যানিম্যান, যে সন্দেহ করা মানেই কোনো কিছু মিথ্যা প্রমাণ হওয়া নয়। যে আপনি বললেন এতে আমার সন্দেহ রয়েছে, সন্দেহ রয়েছে মানেই সেটা কিন্তু মিথ্যে নয়। আপনি কোনো কিছু বুঝতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না বলে সেটি কাজ করছে না, এই যুক্তি বিজ্ঞানসম্মত নয়। সন্দেহ কেবল আপনার সীমাবদ্ধতা প্রকাশ করে, সত্যকে পরিবর্তন করে না। নেগেন্টিস ইস্ট প্রবের ল্যাটিন এটা শব্দটা, এটি একটি অত্যন্ত শক্তিশালী ল্যাটিন আইনি ও যৌক্তিক নীতি। এর অর্থ হলো যে অস্বীকার করে প্রমাণের দায়ভার তারই। অর্থাৎ যে অস্বীকার করে যেটাতে কোনো ওষুধ নেই, তাহলে ওষুধ যে নেই সেটা প্রমাণের দায়ভার তার যে অস্বীকার করে। সহজ কথায়, আপনি যদি দাবি করেন যে হোমিওপ্যাথি কাজ করে না, তবে আপনাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে হবে যে এটি কাজ করে না। কেবল আমি দেখি না বা বিশ্বাস করি না বলে কোনো প্রতিষ্ঠিত সত্যকে নাকচ করা যায় না। এই উক্তির গুরুত্বটা কি? মহাত্মা হ্যানিম্যান এখানে হোমিওপ্যাথির ভাইটাল ফোর্স এবং পটেন্টাইজেশন এর পক্ষে লড়াই করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে রোগের কারণ যেমন মায়াজম এবং আরোগ্যের শক্তি যেমন ঔষধ, দুটোই সূক্ষ্ম বা ডাইনামিক, দেখা যায় না। ওষুধের শক্তিটাও দেখা যায় না, মায়াজমটাও দেখা যায় না। চোখে দেখা যায় না এমন শক্তিকেও যে শরীরকে উলটপালট করে দিতে পারে, যেমন মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ। যে বিদ্যুৎটা আমরা দেখতে পাই না, যে মাধ্যাকর্ষণ শক্তি আমরা দেখতে পাই না, সেগুলো আমাদের দেহকে উলটপালট করে দিতে পারে। তা আমরা অস্বীকার করি না। যেটা আমরা দেখি না কিন্তু সেটা অস্বীকারও কিন্তু আমরা করি না। তাহলে ওষুধের সূক্ষ্ম শক্তিকে কেন অস্বীকার করতে হবে? ওষুধের যে সূক্ষ্ম শক্তি, এই শক্তিটাকে কেন অস্বীকার করতে হবে? তাহলে 7 নম্বর অস্বীকারটা করা হয় হচ্ছে তার অজ্ঞতা থেকে, না জানা থেকে, না বোঝার কারণে। এই জন্য যে হোমিওপ্যাথিক ওষুধ ফেলনা হয়ে যাবে এরকম কখনোই নয়। এই ওষুধটা অবশ্যই সুস্থ মানব দেহে পরীক্ষিত, শতভাগ পরীক্ষিত। পরীক্ষা করে যে রেজাল্ট পাওয়া গিয়েছে সেই রেজাল্টটা আমাদের ম্যাট্রিমেডিকায় মহারথী ডাক্তারগণ দিয়ে গিয়েছেন, যেটা ব্যবহার করে আমরা আজও চমৎকার রেজাল্ট পাচ্ছি। রোগী সুস্থতার দিকে যাচ্ছে, কোনো প্যালিয়েশন নয়, কিউর হচ্ছে, রোগী পূর্ব স্বাস্থ্যে ফিরে যাচ্ছে। এই ছিল আমাদের 6 নম্বর সূত্র। এরপরে আজকের হচ্ছে লাস্ট সূত্র, 7 নম্বর সূত্র। সূত্রের মূল কথাটা কি? রোগ আরোগ্যের লক্ষ্যে রোগীর মায়াজম এবং আনুষঙ্গিক ঘটনাগুলি সহ রোগের লক্ষণ সমষ্টি দূর করতে হয়। আনুষঙ্গিক ঘটনাগুলি সহ রোগের যে লক্ষণ সমষ্টি, টোটালিটি অফ সিমটম, সেই টোটালিটি অফ সিমটমকেই দূর করতে হয় চিকিৎসককে। তাহলে 7 নম্বর সূত্রে হ্যানিম্যান কি বললেন, আমাদেরকে কি বোঝাচ্ছেন? প্রকৃতপক্ষে যে ব্যাধিতে কোনো উত্তেজক অথবা রোগ বজায় থাকার কারণ, উপলক্ষ কারণ অপসারণ করতে হয় না, সেক্ষেত্রে
রোগ লক্ষণ ছাড়া আমরা আর কিছুই অনুধাবন করতে পারি না। মায়াজমের সম্ভাব্যতা এবং সহায়ক ঘটনার প্রতি মনোযোগ সাপেক্ষে লক্ষণসমূহই একমাত্র অবলম্বন যার মাধ্যমে ব্যাধি এমন একটি ওষুধ নির্দেশ করে, অর্থাৎ সিমটমের মাধ্যমে ব্যাধিটা এমন একটা ওষুধ প্রত্যাশা করে যা ব্যাধি প্রশমিত করার জন্য উপযুক্ত, ব্যাধিটাকে থামানোর জন্য, প্রশমিত করার জন্য, আরোগ্য করার জন্য উপযুক্ত। এবং অধিকন্তু এগুলোর সমষ্টি এর লক্ষণসমূহ। ব্যাধির আভ্যন্তরীণ সত্তার বাহ্যিকভাবে প্রতিফলিত এই চিত্র, অর্থাৎ জীবনী শক্তির পীড়ার চিত্র, জীবনী শক্তির রোগ চিত্র। এই চিত্রটি প্রধান অথবা একমাত্র মাধ্যম। এই যে জীবনী শক্তির রোগ্ন চিত্র, অসুস্থতার চিত্র, পীড়ার চিত্র, এই চিত্রটাই একমাত্র মাধ্যম যা দ্বারা ব্যাধি অবগত করতে পারে তার জন্য কোন ওষুধটি দরকার। এই চিত্রের মাধ্যমে ব্যাধি প্রকাশ করে নিজেকে যে আমার জন্য এই একটা ওষুধ দরকার। লক্ষণ সমষ্টি একমাত্র বিষয় যা সর্বাধিক উপযুক্ত ঔষধের নির্বাচন নির্ণয় করতে পারে, এবং এভাবে এক কথায় লক্ষণ সমষ্টি অবশ্যই প্রধান, বস্তুত একমাত্র বিষয়। প্রত্যেক রোগের ক্ষেত্রে চিকিৎসকের যা অনুসন্ধান করতে হয় এবং যা তার আরোগ্য করার সাহায্যে অপসারণ করতে হয় যাতে রোগ আরোগ্য হয় এবং সুস্থতায় রূপান্তরিত হয়। তাহলে 1 নম্বরে কি কারণ অপসারণ। কারণ অপসারণটা কি? মার্থা হ্যানিম্যান শুরুতেই একটি শর্ত দিয়েছেন, যদি রোগের পেছনে কোনো দৃশ্যমান উত্তেজক বা বজায় রক্ষাকারী কারণ এক্সাইটিং অর মেইনটেনিং কজা অকেশনালি থাকে, তাহলে আগে সেটি দূর করতে হবে। যে কারণটা রয়েছে সেই কারণটা আগে দূর করতে হবে। যেমন যদি কারো জুতার ভেতর একটি ছোট পাথর থাকার কারণে পায়ে ক্ষত হয়, তবে আগে পাথরটি সারাতে হবে, শুধু ঔষধ দিলে কাজ হবে না। শরীরে কাটা বিঁধে যদি কারো জ্বর এসে থাকে, তাহলে সেই কাটাটা আগে বের করতে হবে। জ্বরের জন্য ওষুধ দিলে কাজ হবে না, কাটাটা বের করলে জ্বর অটোমেটিক সেরে যাবে। মায়াজম ও আনুষঙ্গিক বিষয়, মায়াজম অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। লক্ষণগুলো বিচার করার সময় 5 নম্বর সূত্রের কথা মাথায় রাখতে হবে, যেটা আমরা আগে পড়ে এসেছি। 5 নম্বর সূত্র, সেই সূত্রের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ রোগীর মায়াজম, বয়স, পেশা এবং সামাজিক জীবনকেও বিবেচনায় নিতে হবে। 3 নম্বর, লক্ষণ সমষ্টি রোগের ভাষা, সিমটমস অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিজিজ। যখন কোনো বাহ্যিক কারণ খুঁজে পাওয়া যায় না, তখন রোগ তার প্রয়োজনের কথা প্রকাশ করে কেবল লক্ষণের মাধ্যমে। ইন্টারনাল এসেন্স, রোগের আভ্যন্তরীণ সত্তা বা জীবনী শক্তির যে বিশৃঙ্খলা তা বাইরে প্রতিফলিত হয় লক্ষণের মাধ্যমে। অনলি মিন্স, এই লক্ষণগুলোই হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে রোগ চিকিৎসককে বলে দেয় তার কোন ওষুধটি প্রয়োজন। 4 নম্বর, টোটালিটি অফ সিমটমস, দি টোটালিটি। মার্থা হ্যানিম্যান এখানে টোটালিটি শব্দটির উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এটি কেবল লক্ষণের সংখ্যা নয়, বরং লক্ষণগুলোর একটি অর্থবহ সামগ্রিক রূপ। এই টোটালিটি হলো রোগের একটি বহিঃপ্রকাশিত ছবি যা দেখে সঠিক ওষুধটি অর্থাৎ রেমেডি চেনা যায়। এই টোটালিটি অফ সিমটম দিয়ে, যেটা কখনো মাইন্ডের একটা সিমটম নয়, হেডের একটা সিমটম নয়, অ্যাবডোমেনের একটা সিমটম নয়, স্টোলের একটা সিমটম নয়, লেগের একটা সিমটম নয়, এরকমটা নয়। লেগ, হেড, ভার্টিগো, ইয়ার, নোজ, আই, এগুলো সব মিলিয়ে, এবং মাইন্ড, এটা সব মিলিয়ে হচ্ছে টোটালিটি অফ সিমটম। এই টোটালিটি অফ সিমটম গুলাই আমাদের জানতে হয়, তারপরে হচ্ছে ওষুধের নির্বাচন। তাহলে এই সূত্রটার সারসংক্ষেপ কি? 1 নম্বর ধাপে দৃশ্যমান কোনো বাহ্যিক কারণ যেমন কুঅভ্যাস বা পরিবেশ থাকলে তা দূর করা। ধাপ 2 তে চিকিৎসকের করণীয় কি? রোগীর সামগ্রিক লক্ষণগুলো সংগ্রহ করা, শারীরিক ও মানসিক। শুধুমাত্র শারীরিক নয়, আবার শুধুমাত্র মানসিক নয়, শারীরিক এবং মানসিক যে যে লক্ষণ পাওয়া যাচ্ছে সেই সব লক্ষণগুলাই জানতে হবে। ধাপ 3 এ কি? লক্ষণগুলোর একটি টোটালিটি বা সামগ্রিক চিত্র তৈরি করা। ফলাফলটা কি? এই চিত্র অনুযায়ী সদৃশ ঔষধ নির্বাচন করে রোগীকে আরোগ্য করা। আমরা কোনো একটি লক্ষণের, যেমন শুধু মাথা ব্যথা,
এরকম লক্ষণের শুধু চিকিৎসা করি না, আমরা রোগীর সব লক্ষণ মিলিয়ে যে পূর্ণাঙ্গ চিত্রটি পাওয়া যায় তার চিকিৎসা করি। এই টোটালিটি থেকে একটি লক্ষণ বাদ দেওয়া মানে হলো অসম্পূর্ণ চিত্র নিয়ে ভুল পথে আগানো। এই ছিল আমাদের ১ থেকে ৭ পর্যন্ত অর্গাননের সূত্র এবং সূত্রের আলোচনা। এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন যে ১ থেকে ৭ নম্বর সূত্র পর্যন্ত কোনো সূত্র আপনি বুঝতে পারেননি, তাহলে সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন। করে দিয়ে দেন জি জি, নাকি? ওগুলো সব দিয়ে দিব, আপনাদের গ্রুপে সবগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। যেটা 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 মূল প্রশ্ন সেটা হচ্ছে যে অর্গাননের আমরা যে ইনস্ট্রাকশন গুলো পড়ি যে এটা করতে হবে ওটা করতে হবে, এই জিনিসটা মানে করার জন্য তো যে আমাদের মেইন ব্যাপারটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়া আমার ওষুধ সম্পর্কে জানতে হবে। আমি যদি 10টা ওষুধ সম্পর্কে জানি, আমার রোগী যখন আসবে তখন আমি কিন্তু আমার ওই এইটা মেডিসিনটা 10টা ওষুধের মধ্যে আমি খুঁজবো। সো ওষুধের মধ্যে হ্যানিম্যানই তো সম্ভবত প্রুভিং করে গেছে প্রায় 100+, এটা হয়তো আপনি আরো ভালো বলতে পারবেন। তো এই জন্য ম্যাটারমেডিকাতে আসলে ওষুধগুলাকে আয়ত্ত করা, এবং অনেক মেডিসিন আছে যেগুলা আসলে অনেক ওষুধের মধ্যে দেখা গেছে যে অনেক সময় হয় যে খুব সামান্যতম কিছু লক্ষণ থাকে কিন্তু ওইটাকে প্রায়োরিটি দিয়ে দেখা গেছে এমন মেডিসিন সিলেকশন করা হয়, তখন খুব ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আমরা দেখা গেছে যে খুব কিছু কিছু মেডিসিন আমরা যা পড়ি, আমি বেসিক্যালি যেটা বলি, আমি যখন কিছু প্রায় যে কটা মেডিসিন পড়ি আমার কাছে যখন রোগী আসে, ওই যে যেটা বলা হয়েছে যে না একদম পুরোপুরি ওই বাইরে গিয়া নিজেকে একদম 100% ওই জায়গায় থেকে ওষুধটাকে সিলেকশন করার জন্য। এটা আমি যখন 10-15টা মেডিসিন আমার পড়া থাকে, আমি যখন মেডিসিন হিস্ট্রি নিতে যাই, আলটিমেটলি যখন যেতে থাকে একটা পর্যায়ে মনে হয় যে এই ওষুধগুলোর সাথে তার একটা সিমিলার হইতে পারে। সো আমার এই 10-15টা ওষুধের মধ্য থেকেই সিলেকশনটা করতে হয়। সো মেডিকেল ওষুধগুলো সম্পর্কে কিভাবে জানবো এবং কিভাবে এটা আয়ত্ত করব, আর এই যে এই ইনস্ট্রাকশন গুলো আপনি আপনার লাইফে কতটুকু ফলো করেন এবং সেটার রেসপন্সটা কেমন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমার উস্তাদের প্রথম দিক নির্দেশনা ছিল ম্যাট্রিমেডিকা শুরুতে না পড়া। আমি সেই অনুযায়ী ম্যাট্রিমেডিকা পড়িনি। মনে করেন যে আমি একটু উদাহরণ দিচ্ছি, এই যে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ব্র্যান্ডের, আপনি যখন প্রথম ফোন ইউজ করেন তখন প্রথম ফোনটা ইউজ করতে একটু হিমশিম খেতে হয়েছে, তাই না? যখন আপনার কাছে নতুন নতুন ফোন আসছে তখন কিন্তু আপনি 2-1 দিন ব্যবহার করলে সেটার পূর্ণাঙ্গ যাচাই বাছাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝতে পারেন। এখন যদি নতুন একটা ফোন আপনার হাতে দেওয়া হয়, ফোন চালানোর টেকনিকটা যদি আপনার জানা থাকে, ওই ফোনটা চালানো কিন্তু আপনার জন্য কোনো ব্যাপারই হবে না, ঠিক না? ঠিক তেমনি মেডিকেল যে ঔষধ, এই ওষুধ ব্যবহারের যে কৌশল, অর্থাৎ রোগী পর্যবেক্ষণ আপনি কিভাবে করবেন, এইটা যদি আপনার জানা থাকে তাহলে আপনাকে রেপার্টরি খুব সুন্দরভাবে সাহায্য করতে পারবে। কিরকম ভাবে? আপনার জানা আছে কিভাবে রোগী থেকে সিমটম বের করে নিয়ে আসতে হবে। সিমটম গুলো আনাটাই হচ্ছে কঠিন কাজ। চিকিৎসকের সর্বাধিক কঠিন কাজের সর্বাধিক কঠিন অংশ হচ্ছে রোগী পর্যবেক্ষণ করা। এটা যদি সফলভাবে শেষ হয় তাহলে চিকিৎসকের সর্বাধিক কঠিন কাজটা সফলভাবে সম্পন্ন হলো। দুঃখিত। তো রোগী পর্যবেক্ষণ যদি আপনার সঠিকভাবে সম্পন্ন হয়, রোগচিত্রটা আবিষ্কার করলেন, এরপরে হচ্ছে আপনার সেই রোগচিত্রতে প্রত্যেকটা রোগীতে চরিত্রগত লক্ষণ, রোগের চরিত্রগত লক্ষণ 2-4টার বেশি থাকে না। দেখা যায় সেই পিকুলার লক্ষণটা যদি আপনি আবিষ্কার করতে পারেন, ওই পিকুলার লক্ষণ আপনি যদি রেপার্টরিতে খুঁজেন যে রেপার্টরিতে কোন কোন ওষুধ এই পিকুলার লক্ষণটা উৎপাদন করেছে, তারপর রেপার্টরাইজিং করে একটা ওষুধে চলে আসাটা কোনো ব্যাপারই না। যখন আপনি ফাইনাল সিলেকশন করবেন যে মেডিসিনটা, সেই মেডিসিনটা ফাইনাল সিলেকশনের আগে একবার খালি একটু ম্যাট্রিমেডিকা দেখবেন। হেডিং এর একটা গাইডিং সিমটম বা হেডিং এর কন্ডেন্স ম্যাট্রিমেডিকা অথবা সুন্দর মৌলিক একটা ম্যাট্রিমেডিকা দেখে ওষুধটা প্রয়োগ করলেই সুন্দরভাবে আপনি রেজাল্ট পাবেন, চমৎকার রেজাল্ট পাবেন। তাহলে দেখেন ম্যাট্রিমেডিকার জ্ঞান আপনার খুব কমই দরকার হয় শুরুতে। শুরুতে দরকার হচ্ছে অর্গাননের জ্ঞান। অর্গাননের জ্ঞান হলে ওষুধ নির্বাচনটা, অর্থাৎ রোগী পর্যবেক্ষণটা আপনার সঠিক হবে, রেপার্টরাইজিংটা সঠিক হবে, রোগী থেকে পিকুলার লক্ষণ বের করে আনাটা আপনার সঠিক হবে, কিভাবে ওষুধ প্রয়োগ করবেন, তারপরে কিভাবে ওষুধের রিপিটেশন করবেন, কিভাবে বাধাগুলা দূর করবেন, কিভাবে ম্যাট্রিমেডিকা করবেন, কিভাবে রোগীর কৃত্রিম লক্ষণ অথবা ওষুধ কর্তৃক লক্ষণ অথবা ন্যাচারাল লক্ষণ বাছাই করবেন, এগুলো কিন্তু সব দিক নির্দেশনা অর্গাননে আছে। যেটা যখন আমরা ফার্স্টে পড়েছি 1 থেকে 104 পর্যন্ত, তখন কিন্তু
সুন্দরভাবে এগুলা পেয়েছিলাম আমরা। এখন আবার রিপিট করছি, এই সূত্রগুলা আবার আমরা পড়ছি। তাহলে ম্যাথমেটিকা আপনার কখন দরকার? অর্গাননটা বোঝা হয়েছে, তারপরে যখন ম্যাথমেটিকা পড়বো তখন এটা সঠিকভাবে গ্রহণ করতে পারবো। নতুবা ম্যাথমেটিকা যারাই আপনারা পড়বেন, মনে হবে যে এই ওষুধটা এই ওষুধটা তো একই মনে হয়, এই ওষুধের সাথে এই ওষুধের কই পার্থক্য তো বুঝতে পারি না অতটা, এই ওষুধটা আমার সাথে মিলে যায় পুরোপুরি, এই ওষুধটাও তো আমার সাথে মিলে যায়, এরকম মিলে যাবে, অর্থাৎ মিস ইউজ হবে। একটা বন্দুক চালাতে না জানলে বন্দুকটা আমার হাতে আসলে ওইটা মাথায় জ্ঞান থাকবে না, কখন আমার গুলি করা যাবে কখন করা যাবে না, কখন কিভাবে গুলি করতে হবে, কিভাবে দিক নির্দেশনা পেতে হবে, এই সকল কিছু কিন্তু আমরা জানবো না শুধুমাত্র বন্দুকটা হাতে থাকলেই। অর্থাৎ আমার কাছে জাস্ট একটা ওষুধের শিশি আছে, যে আমার কাছে একটা ওষুধ আছে, এই ওষুধটা আমি কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, কখন ব্যবহার করা যাবে না, ব্যবহার করতেছি রেজাল্ট কি রকম আসতেছে, রেসপন্স কেমন পাচ্ছি, এটা কিন্তু আমাকে এই ওষুধটা শেখাবে না, শেখাবে হচ্ছে অর্গানন। এই জন্য ওষুধ ব্যবহারের আগে হচ্ছে আমাদের নিয়ম নীতিটা জানা থাকতে হবে। এই নিয়ম নীতি আমরা এখন পড়ছি। বিষয় ক্লিয়ার হয়েছে? Welcome. আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের ব্যাপারে? যারা ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই খুব চমৎকার ক্লাস ছিল। এরপরে আসলে আমার কোনো প্রশ্ন নেই। আমার একটু চাওয়া ছিল যে স্লাইডটা যদি আগে দিতেন ভালো হতো, রেকর্ড তো পরে হলো, সমস্যা নেই। জি, দিয়ে দিব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের মধ্যে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করতে পারি। আপনারা প্রশ্ন রেডি রাখবেন, প্রশ্ন করবে করেন না কেন? প্রশ্ন করলে তো শেখা হবে। হ্যাঁ, শিখলে তো আপনারই লাভ, আর প্রশ্ন করলে আমার লাভ। কিরকম? আমার ওই বিষয়টা আরো রিভাইজ হচ্ছে, জানা হচ্ছে, আরো আমি আরো জানতে পারছি। এই যে অর্গানন শুরু করেছি, অর্গাননটা আমার আবার রিভাইজ হচ্ছে, প্রায় 100 বারের উপর আমার রিভাইজ হয়েছে। এখন কিছু কিছু বুঝতেছি, সামান্য কিছু বুঝতেছি যে হ্যাঁ এটা আমার দরকার, এটা বুঝতে পেরেছি যে অর্গাননটা আমার আগে দরকার। এত 100-র উপরে প্রায় 120 বার বা 110 বার এরকম পড়া হয়েছে আনুমানিক, এরও বেশি হতে পারে, তারপরেও সামান্য কিছু বুঝতে পারি। আসলে এটাতে অনেক গভীর জ্ঞান রয়েছে, যে কারণে ডাক্তার কেন্ট বলেছিলেন যে আমি 25 বছর পোস্ট গ্রাজুয়েট স্কুলে অর্গানন পড়িয়েছি, তথাপি এখনো অর্গাননের যে সূত্রে আমি পাঠ করি তা আমার কাছে নতুন মনে হয়, এবং সেই সূত্র থেকে আমি কিছু না কিছু শিখি। তাহলে দেখেন, হ্যানিম্যান পরে ডাক্তার জেমস টাইলার কেন্ট 25 বছর একটা কলেজে অর্গানন পড়িয়েছেন, অর্গানন সাবজেক্টটা পড়িয়েছেন, তারপরেও 25 বছর পরেও যখন অর্গাননটা আবার পড়তে বসেন তখন তার কাছে নতুন মনে হয় ওই সূত্রটা, এবং ওই সূত্র থেকে আরো অনেক তথ্য সে বুঝতে পারেন। তাহলে দেখেন, এই অর্গাননের প্রতিটা সূত্রের মধ্যে মহাত্মা হ্যানিম্যান কত সংক্ষেপে বিস্তর আলোচনা করে গিয়েছেন। তাহলে এই সূত্রগুলো আমাদেরকে বুঝতে হবে। এটা না বুঝতে পারলে আমরা যারা হোমিওপ্যাথিতে আছি সফলতার মুখ কখনোই দেখতে পারবো না, কখনোই সফল হইতে পারবো না। এই অর্গানন যদি না জানি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা অর্গানন জানে না তারা কখনোই সফলতার মুখ দেখবে না, কোশ্চিন কালেও না। সফলতার চাবিকাঠি হচ্ছে এই অর্গাননের মধ্যে দেওয়া আছে। হোমিওপ্যাথিতে সফলতার চাবিকাঠি এই অর্গাননের মধ্যে। যারা অর্গানন মানে না তাদের সাথে কোনোদিন তর্কে যায় না, তর্কে যাবো না, তর্কে যাবেনও না আপনারা। মূর্খের সাথে কখনোই তর্কে যেতে নেই। আর আমাদের জ্ঞানের স্তর রয়েছে, জ্ঞান গ্রহণের জন্য 4টা স্তর রয়েছে। আমরা রয়েছি প্রথম স্তরে, নলেজ। প্রথম স্তরটা কি? নলেজ। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা যে জানি যে আগুনে হাত পুড়ে, এটা হলো আমার জানা, জাস্ট জানা, এটা কিন্তু আমার অভিজ্ঞতা না। তাহলে আগুনে হাত পুড়ে এটা আমার কখন অভিজ্ঞতা হবে? যখন আগুনে হাত দিয়ে আমাদের হাতটা পুড়ে যাবে, তখন সেটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তারপরে হচ্ছে বুদ্ধিমত্তা, অর্থাৎ এই আগুনটাতে হাত দিলাম, হাত পুড়লো, এই আগুনটাতে আমি ভাত রান্না করলাম, তাহলে ভাত হলো। তাহলে দুইটা জিনিস, একটা হাত পুড়লো ধ্বংস করলো, আর একটা ভাত রান্না করলাম, এটা আমার খাবারের অনুসন্ধান করলো। এই আগুন দিয়ে আমি লাইটের কাজে ব্যবহার করলাম, পড়াশোনা করলাম, এটা আমার পজিটিভ দিক হইলো। তাহলে এই অভিজ্ঞতা থেকে আমি
নেগেটিভ দিকও নিতে পারি, পজিটিভ দিকও নিতে পারি। এটা হলো বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সিয়া। এই এক্সপিরিয়েন্সটার পরে হচ্ছে বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তাটা যখন আমাদের হবে তারপরে সেটা প্রজ্ঞায় রূপ লাভ করবে। হ্যাঁ, আগুনে দিয়ে এই কাজগুলা করা যায়, এটা করলে ভালো হয়, এটা করলে ক্ষতি হয়। এটা হলো প্রজ্ঞা বা ওয়াইজডম অধ্যায়ে চলে যাবে। এই 4টা স্তরে আমরা জ্ঞানকে গ্রহণ করতে পারি। যখন আমাদের এই প্রজ্ঞা স্তরে চলে যাব তখন রোগী পর্যবেক্ষণ করলে আমাদের কাছে ওষুধটা ভেসে যাবে, চোখের সামনে ভেসে উঠবে ইনটুইশনের মতো। ডাক্তার কেন যেমন বলেছিলেন যে আমি লক্ষণ ভিত্তিক একজন রোগীকে এই ওষুধটা অনেকবার ব্যবহার করেছি, দিয়েছি, কিন্তু রেজাল্ট পাইনি। তারপরে আমার ইনটিউশনের ভিত্তিতে, আমার অন্তর্দৃষ্টি দিয়ে যখন আমি তাকে এই অমুক ওষুধটা দিলাম এবং চমৎকার রেজাল্ট পেয়েছি। ইনটিউশনটা কখন হয়? যখন মানুষ প্রজ্ঞার লেভেলে চলে যায়, ওয়াইজডম স্তরে চলে যায়, তখন সে জ্ঞানের স্তরটা উচ্চ স্তরে চলে যায়, তার অন্তর্দৃষ্টিটা খুলে যায়। আমাদের যে 2টা চোখ আছে, এর বাইরেও একটা চোখ আছে যেটা অন্তরের চোখ, একদম অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি দিয়ে আমাদেরকে রোগী পর্যবেক্ষণ করতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন যে রোগীতে সফলতা কাকে বলে, চমৎকার ভাবে সফলতা অর্জন করতে পারবেন। সেই অন্তর্দৃষ্টিটা অর্জন এমনি এমনি হবে না, সেটা নলেজ স্তরে আছে। আমরা সেই নলেজ স্তর থেকে এক্সপিরিয়েন্স স্তরে, সেই এক্সপিরিয়েন্স স্তর থেকে ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিমত্তা স্তরে, তারপরে হচ্ছে ওয়াইজডম। তাহলে কতটা স্তর আমাদের পার করতে হবে এবং কতটা আমাদের পড়াশোনা দরকার, এতটুকু যদি আমরা পড়াশোনা করতে পারি তাহলে ইনশাল্লাহ সফল হইতে পারবো, একজন হোমিওপ্যাথ হতে পারবো এবং একজন ভালো মানুষ হইতে পারবো। আমাদেরকে ভালো হোমিওপ্যাথ হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে, তারপরে ইনশাল্লাহ এই হোমিওপ্যাথি আমার আপনার ভিতরে প্রবেশ করবে। আর আপনি চেষ্টা করে যান, দেওয়ার মালিক তো আল্লাহ পাক। আমাদের চেষ্টা করাটা হচ্ছে আমাদের কাজ। চেষ্টা করবেন না, হোমিওপ্যাথি আপনার ভিতরে প্রবেশ করবে না। আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আমাদেরকে দিবেন। সৃষ্টিকর্তা কারো উপরেই তার সাধ্যাতীত ভারী জিনিস চাপিয়ে দেন না। অর্থাৎ এই হোমিওপ্যাথি আমি বুঝতেছি না, আমাকে দিবেন না। আমি বোঝার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা এই হোমিওপ্যাথি অর্জন করতে পারবো, হোমিওপ্যাথি শিখতে পারবো, রোগীতে আরোগ্য দিতে পারবো, আরোগ্যের পথ দেখাইতে পারবো রোগীদেরকে। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাস সম্ভবত জানিয়ে দেওয়া হবে, মায়া ম্যাডাম জানিয়ে দিবেন। ম্যাডাম যদি থাকেন তাহলে ক্লাস শেষ করে দিতে পারেন।